যে বর্তমান সরকারকে একটা ভূতে ধরেছে। এটা হলো শেখ হাসিনার ভূত। যেই ভূত শেখ হাসিনাকে ধরেছিল, শেখ হাসিনা বিতাড়িত হওয়ার পর থেকে সেই ভূত এখন বর্তমান বিএনপির ঘাড়ে সওয়ার হয়েছে। ভূতটা হলো জনগণকে অপমান করার ভূত। শেখ হাসিনার 15 বছরের শাসনামলকে যদি খুব সংক্ষেপে বর্ণনা করা হয়, তাহলে সেটা ছিল এদেশের জনগণকে নিয়ে উপহাস করা, জনগণকে যখন তখন যেভাবে ইচ্ছা সেভাবে অপমান করা। শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে শুনিয়েছিল নতুন এক গণতন্ত্রের সংজ্ঞা, উন্নয়নের গণতন্ত্র। জনগণের মতামত লাগবে না, তিনি পদ্মা সেতু আর মেট্রো রেল দিয়ে গণতন্ত্র বাস্তবায়ন করেছিলেন। এভাবে সর্বশেষ শেখ হাসিনার পতনের কফিনে সর্বশেষ যে ব্রেকটা ঠুকেছিল, সেটাও ছিল জনগণকে অপমান করার এক ভয়াবহ বিভৎস দৃষ্টান্ত। বলেছিল বাংলাদেশের 4 কোটি ছাত্র জনতাকে রাজাকারের নাতিপুতি। ভুলে যাওয়ার কথা নয়, আমার দেশের আত্মমর্যাদা সম্পন্ন 4 কোটি ছাত্র জনতা সেদিন রাতের অন্ধকারে বেরিয়ে এসে বলেছিল, আমি কে তুমি কে। এত তাড়াতাড়ি ভুলে গেলেন জনগণকে অপমান করার পরিণাম। সেই শেখ হাসিনার জনগণকে অপমান করার ভূত এসে সওয়ার হয়েছে এখন বিএনপির কাঁধে। এই জন্য বিএনপির পক্ষ থেকে একবার জনগণের সার্বভৌমত্বের প্যারালাল এনে দাঁড় করানো হয় তাদের 2/3 সংসদের এই সার্বভৌমত্বকে। এখানে সংসদে দাঁড়িয়ে গোটা জাতিকে মূর্খ সাব্যস্ত করা হয়। বলেন নাই উনি যে এদেশের জনগণ তারা যে গণভোটে ভোট দিয়েছে, না বুঝে ভোট দিয়েছে। গোটা দেশের জনগণকে মূর্খ সাব্যস্ত করেন, এরপরে উনি মাস্টার সাজেন এই মূর্খ জনগণকে বোঝানোর জন্য। উনি মাস্টার সেজে এদেশের সংসদের 300 সদস্যকে আর এই 300 সদস্য যারা গোটা দেশের জনগণের প্রতিনিধিত্ব করে তাদেরকে সংবিধান পড়ান মাস্টার সেজে। দাম্ভিকতার একটা সীমা থাকা উচিত। আপনারা জনগণকে অপমান করছেন। এই ভূত আসলে আপনাদের ঘাড়ের নতুন ভূত না, এটা শেখ হাসিনার ঘাড়ে সওয়ার হওয়া সেই পুরাতন ভূত আপনাদের কাঁধে এসেছে। আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহির একটা খুব আলোচিত দৃষ্টান্তর কথা বলে আলোচনা শেষ করছি। ওই যে একটা আপনার বন্টনের গল্প শুনিয়েছিলেন না, যে সিংহ, গাধা আর শৃগাল মিলে একটা শিকার করেছে। এরপরে সিংহ বলেছে, এখন তো শিকার করলাম গরু, হরিণ আর খরগোশ, এখন 3 জন মিলে শিকার করেছি, বন্টন না করে তো খাওয়াটা এটা বেইনসাফি দেখায়, কাজেই একটা পদ্ধতি অনুযায়ী তুমি বন্টন করো। গাধাকে বন্টন করতে দিল, গাধা বন্টন করলো, আপনি বড়, আপনি গরুটা খান, আমি মাঝারো, আমি হরিণটা খাই, আর ওই পাতি শিয়াল ও ছোট ও খরগোশটা খাক। তো সিংহ এক চড় মেরেছিল, এক চড়ে তার ঘাড় উপরে পড়ে গিয়েছিল। এরপরে বলল যে শৃগালকে বলল, তুই ভাগ কর। কেন মহারাজ, কি ভাগ করব? না না, আমি তো ভাগ ছাড়া খাবো না, আমি তো সিস্টেম ছাড়া খাই না, সাংবিধানিক পদ্ধতি বাস্তবায়ন হবে তারপরে সেটা আমি খাবো। শৃগাল বলল যে আপনি গরুটা দিয়ে সকালবেলায় আপনি ব্রেকফাস্ট করবেন, হরিণটা দিয়ে ডিনার করবেন, লাঞ্চ করবেন, আর খরগোশটা দিয়ে আপনি ডিনার করবেন। জিজ্ঞাসা করলো, এত সুন্দর বন্টন তোরে শিখাইছে কে? তো শৃগাল বলে, ওই যে একটু আগে যে গাধার পরিণাম আমাকে এই উত্তম বন্টন শিক্ষা দিয়েছে। হাসিনার ভূত যার কাঁধে ভর করেছে তাদেরকে বলতে চাই, হাসিনাকে অনেক মানুষ বলতো যে খুব রাজনীতি বুঝে। আমি তখনই বলতাম যে হাসিনার মতো বেকুব রাজনীতিবিদ বাংলাদেশে দ্বিতীয় কেউ জন্ম নেয়নি। 70 বছরের আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে ধ্বংস করে দিয়ে গিয়েছে শেখ হাসিনা। শেখ হাসিনা গাধার মতো ভূমিকা পালন করতে গিয়ে সীমান্তের অপর প্রান্তে গিয়ে পড়েছে। তোমরা শৃগালের মতো যদি সেই শেখ হাসিনার পথ অবলম্বন করার চেষ্টা করো, সেখান থেকে শিক্ষা গ্রহণ করো, তোমার পরিণাম ভিন্ন কিছু হবে না। ক্ষমতার মসনদে বসলে জনগণকে খুব ক্ষুদ্র মনে হয় না? ক্ষমতার মসনদে বসে শুনেছিলাম
ইঁদুর নাকি নিজেকে সিংহের মতো ভাবে। আজকে বিএনপির অবস্থা দেখে মনে হচ্ছে তারা ক্ষমতার মসনদে বসার পর জনগণকে তারা ইঁদুর আর নিজেদেরকে সিংহের মতো ভাবছে। আমরা পরিষ্কার ভাষায় বলি, জনগণকে সম্মান করতে শিখো। গণভোটের যে রায়, বাংলাদেশে এটি চতুর্থ গণভোট আজকের আলোচনায় এসেছে। বাংলাদেশের তো নয়, বিশ্ব ইতিহাসে রেফারেন্ডাম এবং গণভোটকে এইভাবে উপেক্ষা করার কোনো দৃষ্টান্ত এবং নজির নাই। এই নতুন নজির সাব্যস্ত করে, নতুন নজির স্থাপন করে নিজেদেরকে ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করবেন না। শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার, বিএনপির প্রতি আমাদের এটা সর্বশেষ শুভকামনা। এরপরও যদি আমাদের আর কিছু বলতে হয়, আন্দোলনের মাঠে কথা হবে, রাজপথে আমরা তোমাদেরকে মোকাবেলা করবো ইনশাআল্লাহ। আমরা সবাই তার উপরে আস্থা রেখেছিলাম। আমরা ভেবেছিলাম তিনি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব, সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। তার বিরুদ্ধে আমাদেরও অনেক অভিযোগ আগেও ছিল বিভিন্ন বিষয়ে, তা বলবো না। কিন্তু তিনি সর্বশেষ সংসদে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্যের পরে গোমর কিন্তু ফাঁস হয়ে গিয়েছে। তিনি বলেছেন যে লন্ডনে গিয়ে প্রধান উপদেষ্টা তিনি ট্রফি দিয়ে আসছেন। এই ট্রফি কি প্রধানমন্ত্রীর পদ? এটা তো আজকে প্রমাণ হচ্ছে। নির্বাচনে যে কারচুপি করা হয়েছে বা ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলা হয়, এটা যে সত্য, এটা উপদেষ্টা রেজওয়ানার বক্তব্যের পরে আর নতুন করে বলার কিছু নাই। তিনি বলেছেন যে আমাদেরকে মেইন স্ট্রিমে যেতে দেওয়া হয়নি। তাহলে তো এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে। আজকে যারা 49% ভোট পেয়ে 70% ভোটকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে, তাদের তো কাছের ঘরে বসে ঢিল ছোড়ার মতো অবস্থা। সংগ্রামী বন্ধুরা আমার, এখানে জামাত ইসলামের নেতৃত্বে 8টি রাজনৈতিক দল তারা আন্দোলন করতেছিল এই 5 তারিখের পরিবর্তনের পরে, যে সংস্কার, বিচার এবং নির্বাচন হতে হবে। সংস্কার প্রশ্নে যে কি হয়েছে তা তো আপনারা দেখছেন, যে আজকে গণভোটের পরেও, গণভোট বিজয়ী হওয়ার পরেও তারা তা মানছে না। বিএনপি বিশ্বাস ভঙ্গ করেছে, বিএনপিও। আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনে সেদিন হয়তো আমি একটু বিপরীত জায়গাতে ছিলাম, কিন্তু ওইখানে যেই সমস্ত বক্তব্য উপস্থাপনা হতো, বিষয় অবতারণা হতো, এই সালাউদ্দিন সাহেবের মুখের দিকে তাকিয়েই কিন্তু এগুলো অনেকটা নির্ভর হতো। সেখানে আমরা যে আরো যেই দলগুলো ছিলাম, তিনি যেইভাবে কথা বলেন বা যেই ধারায় কথা বলেন, টোটাল কমিশনই তো তার দিকে অনুকরণ করে তারপরে ওইভাবে সিদ্ধান্ত নেওয়া হতো। এবং সবগুলো সিদ্ধান্ত কিন্তু এই বিএনপির তাকে সামনে রেখে নেয়ার পরে, তারপরে আজকে কেন তারা ইউটার্ন নিয়েছে? আজকে 8 দলের দাবি ছিল যে প্রথমে বিচার করতে হবে, সেই বিচারের জায়গা আজকে প্রশ্নবিদ্ধ করেছে। সেখানে আমরা দেখলাম যে তাজুল ইসলামের মতো একজন সাহসী এবং দক্ষ আইনজীবীকে সেখান থেকে সরিয়ে দিয়ে আজকে কি করা হচ্ছে? আপনারা কেন স্পিকার শারমিনকে গ্রেপ্তার করলেন? কে বলেছিল গ্রেপ্তার করতে? গ্রেপ্তার করার পরে আবার আপনি তাকে ছেড়ে দিলেন কেন? এত মানবিকতা কেন? আমরা তো দেখেছিলাম যে বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তারের পরে তাকে বিনা চিকিৎসায় তাকে হত্যা করা হয়েছে, কিন্তু শারমিনের বেলায় আপনারা মানবিকতা দেখালেন, অলরেডি জামিন দেওয়া শেষ। সাবের চৌধুরীর বেলায় একই কাজ করেছেন। তার মানে আজকে আপনাদের সমস্ত কর্মকাণ্ডের মধ্যে একে একে প্রমাণ হচ্ছে যে আপনারা ভারতের অনুকম্পা নিয়ে ক্ষমতায় এসেছেন। তারেক রহমান সাহেব বলেছিলেন যে এবারের যে নির্বাচনটা খুবই ক্রিটিক্যাল হবে, খুবই ক্রিটিক্যাল হবে। আমরাও অবস্থা দৃষ্টে যেভাবে সারা দেশে 11 দলীয় জোটের জোয়ার এসেছিল, আমরা ভেবেছিলাম যারাই ক্ষমতায় যাবে হয়তো 10টা-15টা আসনের ব্যবধান হবে। কিন্তু এই যে প্রায় 212টা 14টা আসন যারা দিয়েছে, আজকে তারাই তাদের পক্ষে তারা কাজ করছে। আওয়ামী লীগ এবং এদেশের সংখ্যালঘুদেরকে নির্বাচনের 2 দিন আগে ভারতের ইশারায় সরাসরিভাবে তাদেরকে বিএনপির পক্ষে দাঁড়া করানো হয়েছিল। যার কারণে বলবো
যেভাবেই হোক আপনারা সরকারে গেছেন, আপনারা আজকে এই গণভোটের রায় মেনে নেন। যদি গণভোটের রায় মেনে না নেন, আমরা জানি যে আপনারা আন্দোলন সংগ্রাম কি পারেন। দীর্ঘ 20 বছর আপনাদের সাথে আন্দোলন সংগ্রাম করেছি। ঈদের পরে, কোরবানির পরে, পরীক্ষার পরে, বর্ষার পরে আমরা কিন্তু এই রাস্তায় যাব না। অলরেডি গতকালকেই কিন্তু সালাউদ্দিন সাহেবের কণ্ঠ কিছুটা পরিবর্তন হয়েছে। ইনশাআল্লাহ সারা বাংলাদেশে আমরা পরিকল্পিতভাবে কর্মসূচি দিলে পুরোটাই ঘুরে যাবে ইনশাআল্লাহ। আজকে এখানে আরেকটা কথা বলে শেষ করব। আমি তখন বিএনপির সাথে খুবই কাছাকাছি, তখন নিম্নকক্ষে পিআর নিয়ে দাবি নিয়ে আন্দোলন সংগ্রাম হচ্ছিল। আপনারা যদি এই দাবিতে আরেকটু অনড় থাকতে পারতেন, তাহলে পুরো ব্যবস্থাই কিন্তু আপনারা পেয়ে যেতেন। কিন্তু তখন আমরাও আতঙ্কে ছিলাম যে আপনাদের আন্দোলন বোধহয় যেভাবে চলছে এটার একটা পূর্ণতা পাবে, বা অথবা নির্বাচন এই অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের দাবিকে মেনে নিতে তারা বাধ্য হবে। কিন্তু সেখান থেকে একটু ডিলে হওয়ার কারণে সেখানে কিন্তু নিম্নকক্ষের পিআর আর আমরা পাই নাই। যেই উচ্চকক্ষের পিআরে গণভোটে পাশ হওয়ার কথা, তাও আজকে তারা কিন্তু করতে চাচ্ছে না। যার কারণে আমাদের পুরো প্যাকেজ গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া আমাদের এখন দ্বিতীয় কোনো দাবি নেই। একটাই দাবি যে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। আমরা আজকে আমাদের বুদ্ধিজীবী, আমাদের বিভিন্ন পেশার মানুষের সামনে আমরা আজকে অঙ্গীকার করছি যে আমরা এই গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া আমরা রাজপথ ছাড়ব না। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ, 11 দলীয় জোট জিন্দাবাদ।